আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতির সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টাইপ, টাইপ 5। এবং আমরা এই টাইপ 5-এ আমাদের একতরফা দাখিলা পদ্ধতির যে অঙ্কগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যা নিয়ে আমরা কথা বলবো। এবং এই গাণিতিক সমস্যা থেকে তুমি এতটুকু শিওর থাকো যে তোমার এসএসসি পরীক্ষাতে 30 নম্বরের বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে যে 30 নম্বরের যে তোমার এমসিকিউ পরীক্ষা হবে 30 মার্কসের, এর মধ্যে অলমোস্ট তুমি 5 থেকে 7 নাম্বার পাবা শুধুমাত্র হচ্ছে ম্যাথ। পুরোটাই এই অধ্যায় থেকে পাবা না, ওভারঅল সিলেবাসের উপরে 5 থেকে 7 নাম্বার কনফার্ম তুমি ম্যাথ থেকে পাবা। এর থেকে বেশিও পেতে পারো, বাট 7-এর উপরে হয়তো পাবা না, বাট 5 থেকে 7 নাম্বার তো এটা কিন্তু হিউজ একটা নাম্বার। হ্যাঁ, তো ম্যাথগুলোর জন্য আলাদা করে খুব একটা পরিশ্রম করতে হয় না, এমনিতে সৃজনশীলগুলো পারলেই আসলে ম্যাথগুলো পারা যায়। এরপর আমি একটা আলাদা করে একটা ম্যাথের টাইপ রেখেছি, কারণ আমাদের তো সৃজনশীলের মতো অনেক বড় এমসিকিউ আসবে না, ছোট ছোট করে কিছু এমসিকিউ আসবে। তো ওই এমসিকিউগুলোর চেহারা কেমন হইতে পারে ওইটা জানার জন্য আসলে আমরা এখানে এই প্রশ্নগুলো রেখেছি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নে বলেছে যে উদ্দীপকটি পড়ো এবং 85 ও 86 নং প্রশ্নের উত্তর দাও। বলা আছে রথি ব্রাদার্সের প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, উত্তোলন 20,000 টাকা, সমাপনী মূলধন 80,000 টাকা। আমাকে বলেছে যে তার ব্যবসায়ে মুনাফার পরিমাণ কত। মুনাফার আরেকটা নাম হচ্ছে লাভ। তার ব্যবসায়ে লাভের পরিমাণ কত। আমরা সবাই জানি আমাদের একটা সূত্র ছিল যে সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আমি একটু তোমাদেরকে সূত্রটা একবার দেখায়া দেই। এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু কি করতে পারবো, এই অঙ্কটা সমাধান করতে পারবো। তো আমাদের সূত্রটা কি ছিল ভাইয়া? আমাদের সূত্র ছিল সমাপনী মূলধন যোগ উত্তোলন। তাহলে আমাদের সমাপনী মূলধন আছে কত? 80,000, উত্তোলন আছে কত? 20,000। তো আমরা যদি এইখানে সূত্রটা অ্যাপ্লাই করি, 80,000 যোগ 20,000, এখান থেকে বাদ দিতে হবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আমার এখানে শুধুমাত্র প্রারম্ভিক মূলধন আছে কত? 80,000 টাকা। ওকে, তাহলে আমরা যদি এখানে বাদ দেই, আমাদের 80,000 আর তোমার হচ্ছে 20,000 যোগ করলে 1 লক্ষ টাকা, বাদ দিয়ে দিব আমরা এখান থেকে 80,000 টাকা। তাহলে তোমার এখানে থাকবে হচ্ছে 1 2 3 4 20,000 টাকা, তাই না? তাহলে আমাদের এখানে মুনাফার পরিমাণ বা লাভের পরিমাণ কত টাকা? 20,000 টাকা। কত টাকা ভাইয়া? 20,000 টাকা। ওকে, এরপর বলেছে রথি ব্রাদার্সের ব্যবসায়ে কোন হিসাব সংরক্ষণের গুরুত্ব কম। দেখো, রথি ব্রাদার্সের ব্যবসায়ে, এটা ব্যবসাটা কি ধরনের ব্যবসায়, তাই না? আমরা যদি প্রশ্নের মধ্যে তাকাইলেই আমরা বুঝতে পারি যে এই ব্যবসায়টা একটা ছোট ব্যবসায়, এবং এই ব্যবসায়ে যেই পদ্ধতিতে, যেই মেথডে আসলে হিসাবগুলো সংরক্ষণ করা হয় ওই পদ্ধতিটার নাম হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি। এবং আমাদের একতরফা দাখিলা পদ্ধতির একটা বৈশিষ্ট্যই হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতিতে নামিক হিসাব অন্তর্ভুক্ত হয় না। হ্যাঁ, নামিক হিসাবগুলো কি হয় না? অন্তর্ভুক্ত হয় না। তাহলে নামিক হিসাবগুলো কি কি? নামিক হিসাব হচ্ছে আমার আয় এবং ব্যয়বাচক হিসাব। তাহলে আয় আর ব্যয়বাচক হিসাব কই আছে ভাইয়া? ঘ নাম্বারে। তাহলে আমাদের 86 নম্বর প্রশ্নের উত্তর কি? 86 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ, আয় এবং ব্যয়বাচক হিসাব। ওকে, এরপরে আমরা চলে যাব। এরপরে কত নম্বর প্রশ্ন আছে 86-র পরে? আচ্ছা, 86-র পরে 87-র জন্য আমাদেরকে আরেকটা পেজে যাইতে হচ্ছে। আচ্ছা, প্রশ্ন নাম্বার 87 বলা আছে প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, সমাপনী মূলধন 1 লক্ষ টাকা হলে লাভ ক্ষতির পরিমাণ কত। আগের সূত্রটা কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন, সমাপনী মূলধন যোগ উত্তোলন বাদ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাইলে আমি যে এখানে উত্তোলন আর অতিরিক্ত মূলধনের কথা বলতেছি এই জিনিসটা কিন্তু এখানে নাই। তাহলে আমরা কি করব? আমরা সিম্পলি একটা কাজ করব, সেটা হচ্ছে সমাপনী মূলধন থেকে
সমাপনী মূলধন, এটা থেকে আমরা বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন। সমাপনী মূলধন, এটা থেকে বাদ দিয়ে দিব কি, বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন। ভাই আমার সমাপনী মূলধন আছে 1 2 3 4 5, 1 লক্ষ টাকা। প্রারম্ভিক মূলধন দেওয়া আছে কত, 80,000 টাকা। তাহলে 1 লাখ টাকা থেকে 80,000 টাকা বাদ দিলে আসে কি 20,000 টাকা। যেহেতু অ্যামাউন্টটা আমার পজিটিভ আসছে, তার মানে এটা আমার জন্য লাভ হয়েছে, এটা আমার জন্য লাভ হয়েছে। তাইলে আমার এখানে উত্তর কোনটা, উত্তর হচ্ছে ক, লাভ 20,000 টাকা। 88 নম্বর প্রশ্নে আমরা আসবো, বলা আছে প্রারম্ভিক পাওনাদার 6,000 টাকা, ধারে ক্রয় 4,000 টাকা, সমাপনী পাওনাদার 2,000 টাকা। পাওনাদারকে কত টাকা পরিশোধ করা হয়েছে, পাওনাদারকে কত টাকা পরিশোধ করা হয়েছে। কমন সেন্স দিয়ে বুঝো, হিসাব বিজ্ঞানের সেন্সে বোঝার দরকার নেই, কমন সেন্স কাজে লাগাও। প্রারম্ভিক পাওনাদার, আমার বছরের শুরুতে পাওনাদারের পরিমাণ ছিল 6,000 টাকা। এরপরে বলছে ধারে ক্রয়, ভাই ধারে যদি আমি পণ্য ক্রয় করি আমার পাওনাদারেরই সৃষ্টি হয়। আমি ধারে পণ্য ক্রয় করলে আমার পাওনাদারের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়, পাওনাদারের সৃষ্টি হয়। তাইলে আমি ধারে পণ্য কিনছি কত টাকার, 4,000 টাকার। তাইলে এখানে আমার পাওনাদার হওয়ার কথা ছিল বছরের শেষে 10,000 টাকা। বছরের শেষে পাওনাদার হওয়ার কথা ছিল কত, 10,000। কিন্তু আমাকে বলছে সমাপনী পাওনাদার আছে, সমাপনী পাওনাদার আছে। সমাপনী মানে কি, আমার বছরের শেষে এই অ্যামাউন্টের টাকা মানুষ আমার কাছে পায়। বাট আমি হিসাব করে দেখলাম একদম বছরের শুরুতে আমার কাছে পাইতো 6,000, সারা বছরে আমি 4,000 টাকার আরো বাকিতে পণ্য কিনছি। তার মানে আমার কাছে মানুষেরা টাকা পায় 10,000 টাকা পাইতো, কিন্তু আমাকে সমাপনী ব্যালেন্স দেখাচ্ছে একদম এন্ড অফ দ্য ইয়ার দেখাচ্ছে 2,000 টাকা। তার মানে আমি পরিশোধ করে ফেলছি কত, এই জায়গা থেকে 2,000 বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, তাহলে কত, 8,000 টাকা আমি পরিশোধ করে ফেলছি। আমার কাছে তো এটাই জানতে চাইছে যে কত টাকা পরিশোধ করা হয়েছে। তাহলে ভাই আমি পরিশোধ করে দিছি কত টাকা, 8,000 টাকা। কত টাকা পরিশোধ করে দিছি, 8,000 টাকা। এরপরের প্রশ্নে আমরা যাব, এরপরের প্রশ্নে আমরা যাব। এরপরের প্রশ্ন কত, হ্যাঁ এরপরের প্রশ্ন হচ্ছে 89 নাম্বার প্রশ্ন। কি বলা আছে ভাইয়া দেখি তো 89 নাম্বার প্রশ্নে। 89 নম্বর প্রশ্নে বলেছে একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণীর হিসাব সংরক্ষণ করা হয় না। মনে রাখা লাগবে একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত নামিক হিসাব সংরক্ষণ করা হয় না। নামিক হিসাবগুলো কি কি, নামিক হিসাব হচ্ছে আয়বাচক হিসাব, নামিক হিসাব হচ্ছে ব্যয়বাচক হিসাব। তাহলে আয় এবং ব্যয় কোথায় আছে, আয় ও ব্যয় 1 ও 3, 1 ও 3 কোথায় আছে, খ নাম্বারে। তাহলে আমাদের 89 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 90। 90 এর জন্য একটু উপরে ওঠা দরকার, একটু উপরে ওঠা দরকার, উপরে আসি আমরা। 90 নম্বর প্রশ্নে কি বলা আছে, একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত রাখা হয়। ব্যয়বাচক হিসাব তো রাখা হয় না রে ভাই, আমি তো মাত্রই বললাম ব্যয়বাচক হিসাব আমি অন্তর্ভুক্ত করি না। আমাকে বলছে রাখা হয়, রাখা হয় না বলে বলতে পারতো অন্তর্ভুক্ত হয়। কি বলতে পারতো, অন্তর্ভুক্ত হয়। বলতে পারতো লিপিবদ্ধ হয়। কি বলতে পারতো, লিপিবদ্ধ হয়। তো লিপিবদ্ধ হয় কি, সম্পদবাচক হিসাবগুলা, দায়বাচক হিসাবগুলা, সাধারণ হিসাব, সম্পদ, দায়, মূলধন, এগুলা অন্তর্ভুক্ত হয়। তাহলে 1 আর 3, 1 আর 3 কই আছে ভাইয়া, খ নাম্বারে। তাহলে আমাদের 90 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 91। 91তে কি বলা আছে আমরা একটু দেখি। বলা আছে একতরফা দাখিলা পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয় না কোন হিসাব, একতরফা দাখিলা পদ্ধতিতে গুরুত্ব দেওয়া হয় না কোন হিসাব সংরক্ষণে। অর্থাৎ কোন হিসাবটা আমি আলাদা করে আইডেন্টিফাই করব। ভাইয়া খেয়াল করো, কোন হিসাবটা আমি আলাদা করে আইডেন্টিফাই করব, আলাদা করে হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত রাখবো, ওইটার মধ্যে গুরুত্ব দেওয়া হয় না। মনে রাখবা আয় আর ব্যয়বাচক হিসাব ভাইয়া একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করা হয় না, লিপিবদ্ধ করা হয় না, তালিকাভুক্ত করা হয় না নামিক হিসাবগুলো। নামিক হিসাব কোনটা, আয় এবং ব্যয় হিসাব।
তাহলে এই যে আমরা কমিশন দেখতে পাচ্ছি, এই কমিশন তো একটা ব্যয়বাচক হিসাব ভাইয়া। কমিশন কি? কমিশন একটা ব্যয়বাচক হিসাব। তাহলে এখানের উত্তর কি? উত্তর হচ্ছে গ। এরপর আমরা 92 নম্বর প্রশ্নে আসি। প্রারম্ভিক মূলধনের পরিমাণ 70,000 টাকা। 70,000 টাকা। সমাপনী মূলধন 95,000 টাকা। মালিকের উত্তোলনের পরিমাণ কত টাকা? 20,000 টাকা হলে মুনাফার পরিমাণ কত? সূত্রটা কি ছিল ভাইয়া? সূত্রটা ছিল, আমরা সবার প্রথমে এই সূত্রটা কি ছিল দেখো, সূত্রটা আমি একটু লিখে দেই, যদিও লেখার আসলে প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, তারপর আমি একটু লিখে দেই তোমাদের জন্য, যেন তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। আমাদের সূত্রটা ছিল হচ্ছে এই যে সমাপনী মূলধন যোগ উত্তোলন, এই জায়গা থেকে বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন। এখন আসি, আমরা যদি সূত্রের মধ্যে মান বসাই, ভাইয়া সমাপনী মূলধন কত? 95,000, তাহলে 95,000। উত্তোলনের পরিমাণ কত? 20,000। উত্তোলনের পরিমাণ কত? 20,000, তাহলে এখানে আসে কত? 1,15,000। এরপরে বাদ দিতে হবে কি? প্রারম্ভিক মূলধন 70,000, বাদ দিয়ে দিই 70,000, তাইলে 1,15,000 বাদ 70,000 করলে কত আসে ভাইয়া? 45,000 টাকা। কত আসে ভাইয়া? 45,000। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে গ, 45,000 টাকা। এরপরে আমরা চলে যাই তার পরের প্রশ্নটা। আমাদের তার পরের প্রশ্ন কোনটা? আমাদের এর পরের প্রশ্ন হচ্ছে 93 নম্বর প্রশ্ন। কি বলা আছে? যদি মাসুদের প্রারম্ভিক মূলধন 44,575 টাকা এবং সমাপনী মূলধন 87,375 টাকা হয়, বছরের মাঝামাঝি সময়ে 12,000 টাকা নগদ আনয়ন করে এবং 6,000 টাকা নগদ ব্যবসায় হতে উত্তোলন করে। সোজা কথা রে ভাই, এই 12,000 টাকা বছরের মাঝামাঝি আনছে, তার মানে এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। এটা কি? এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। আর এই যে এই টাকাটা মালিক নিয়ে গেছে, তার মানে এটার নাম হচ্ছে উত্তোলন। আমার কাজ কি ভাইয়া? আমার কাজ হচ্ছে সমাপনী মূলধনের সাথে, সমাপনী মূলধন কত? 87,375। 87,000, আমার কাজ হচ্ছে 87,375। এই জায়গা থেকে আমি যোগ করব উত্তোলনের পরিমাণ 6,000 টাকা। 6,000 টাকা। তাহলে যোগ করি ভাইয়া, 87,375 যোগ 6,000 যোগ করলাম, তাহলে এই জায়গায় কত আসে ভাইয়া? এখানে আমার আসে হচ্ছে 93,375। এরপর আমার এখানে কি আছে ভাইয়া? এখানে আছে হচ্ছে প্রারম্ভিক মূলধন কত টাকা? 44,575 যোগ করব কি ভাইয়া? অতিরিক্ত মূলধন কত? 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে 44,575 যোগ 12,000 যোগ করলে কত ভাইয়া? যোগ করলে হচ্ছে 56,575। আমার মূল কাজ কি? এইটা থেকে এটাকে বাদ দেওয়া, সমাপনী সাইড থেকে প্রারম্ভিকের অংশটুকু বাদ দেওয়া। তাহলে সমাপনীর অংশ কত? 93,375 বাদ 56,575। তাহলে আমরা করে ফেলি এখানে 93,375 বাদ 56,575 বাদ দিলে কত আসে? 36,800। যেহেতু অ্যামাউন্ট আমার পজিটিভ আসছে, তার মানে এটা আমার জন্য লাভ। এটা আমার জন্য লাভ। মনে রাখা লাগবে, উত্তোলন এবং সমাপনী মূলধনের অংশটুকু আগে, সমাপনী মূলধনের অংশ থেকে ভাইয়া, সমাপনী মূলধনের অংশ থেকে বাদ দিতে হবে প্রারম্ভিক মূলধনের অংশটুকু। কথা বোঝা গেছে ভাইয়া? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের ক নাম্বারটা। আচ্ছা, এরপরের উদ্দীপকের জন্য আমাদেরকে প্রশ্নের জন্য একটু উদ্দীপক পড়তে হবে। ওকে, আমরা একটু উদ্দীপকের দিকে যাই।
আচ্ছা, কি বলা আছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 94 ও 95 নং প্রশ্নের উত্তর দাও। বলা আছে কি, জনাব নাফির ব্যবসায়ে 2021 সালের 1 জানুয়ারির মূলধন ছিল 80,000 টাকা। তার মানে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত টাকা? 80,000 টাকা। উক্ত বছরে তার উত্তোলন ছিল 40,000 টাকা। উত্তোলন ছিল 40,000, অতিরিক্ত মূলধন ছিল 50,000। এরপর বলেছে যে কোনো একটা তারিখ, 31শে ডিসেম্বর তারিখ দিয়ে বলছে সম্পদ ছিল এত, দায়ের পরিমাণ ছিল এত। 94 নম্বর প্রশ্নে বলেছে সমাপনী মূলধনের পরিমাণ কত। ভাইয়া সমাপনী মূলধন এটা বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তাহলে ভাই সূত্রটার মধ্যে আমরা একটু দেখি, সমাপনী সম্পদ দেওয়া আছে কত? 2,50,000। সমাপনী দায় কত? 2 লক্ষ। তাহলে আমার তো রেজাল্ট বেড়ে যাচ্ছে কত টাকা? 50,000 টাকা। কত টাকা? 50,000 টাকা, তাই না? তাহলে আমার সমাপনী মূলধন, খেয়াল করো, সমাপনী মূলধন কত টাকা? 50,000 টাকা। এই 94 নাম্বারটাই কিন্তু আমার 95 নাম্বার প্রশ্নের জন্য লাগবে। তো আমার কত? 50,000 টাকা সমাপনী মূলধন। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে সমাপনী মূলধন। ওকে, গেল এটা। এরপরে 95তে বলছে লাভ ক্ষতি। ভাই লাভ ক্ষতির সূত্র তো আমরা জানি, সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ। সমাপনী মূলধন মাত্রই বের করলাম কত টাকা ভাইয়া? 50,000 টাকা। ওকে, 50,000 টাকা। উত্তোলনের পরিমাণ কত? উত্তোলনের পরিমাণ, তার উত্তোলন ছিল 40,000 টাকা। তাহলে উত্তোলনের পরিমাণ 40,000 টাকা, তার মানে 90,000 টাকা। ওকে, এরপরে কি ভাইয়া? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত? 80,000 টাকা। 80,000 টাকা। অতিরিক্ত মূলধন কত? 50,000 টাকা। 50,000। তাহলে এখানে 1,30,000 টাকা। কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে 90,000 টাকা থেকে বাদ দিব 1,30,000 টাকা। যদি এই জায়গা থেকে বাদ দেই তাহলে আমার এখানে আসছে মাইনাস 40,000 টাকা। যেহেতু অ্যামাউন্টটা নেগেটিভ আসছে, কি আসছে? নেগেটিভ আসছে, তার মানে এটা আমার জন্য একটা ক্ষতি। তাহলে উত্তর হচ্ছে ক্ষতি 40,000 টাকা। এই উত্তর কি? 95 উত্তর হচ্ছে ক্ষতি 40,000 টাকা। এরপরে আমরা যাব 95 পরে, দেখি কত নম্বর প্রশ্ন আছে। আচ্ছা, 95 পরে ওই পাশে যাইতে হবে। 95 পরে 96। হ্যাঁ, এই তো পাইছি। আচ্ছা, 96টা একটা জ্ঞানমূলক প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি গাণিতিক না, বাট এই নিয়মগুলো গাণিতিকের মানে অঙ্ক করার জন্য এই নিয়মগুলো লাগে আর কি। হ্যাঁ, কি বলা আছে? একতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের একটি পক্ষ লিপিবদ্ধ হয়, কোনো লেনদেনের দুটি পক্ষ লিপিবদ্ধ হয়, আবার কোনো লেনদেনের একটি পক্ষ লিপিবদ্ধ হয় না। 1, 2, 3। এখন তুমি বলতে পারো আসলে এরকম? হ্যাঁ, একতরফা দাখিলা পদ্ধতি আসলে একটা আজব পদ্ধতি। এই কারণে আমরা একতরফা দাখিলা পদ্ধতি বৈশিষ্ট্যের সময় আমরা নিজেরাই বলি একতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে একটা ভুল পদ্ধতি, একটা ত্রুটিযুক্ত পদ্ধতি, একটা অবৈজ্ঞানিক পদ্ধতি। কারণ একতরফা দাখিলা পদ্ধতির কোনো লজিক নাই। এই কি নাই? একতরফা দাখিলা পদ্ধতিতে আসলে তুমি কোনো লজিক খুঁজে পাবে না। হ্যাঁ, অঙ্ক আমরা করি, অঙ্ক করার দরকার হয় এই জন্য আমরা করি, বাট তুমি যদি একটা 100% লজিক খুঁজতে চাও, তুমি আসলে দেখবা অনেক কিছুই তোমার কাছে মনে হবে যে না, এই জিনিসটা মনে হয় একটু গোজামিল দেওয়া। কি দেওয়া ভাইয়া? একটু তোমার কাছে মনে হবে এই জিনিসটা মনে হয় একটু গোজামিল দেওয়া। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 97তে। ম্যাথের ক্যাটাগরি কিন্তু একটাই আছে। হ্যাঁ, এটা মনে করি না যে অনেক টাইপের ম্যাথ। ঘুরে ফিরে তোমাকে কি বলবে? সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন, লাভ ক্ষতি, এর বাইরে তো আর কোনো কিছু বলার নাই। আচ্ছা, কি বলা আছে? প্রারম্ভিক মূলধন 80,000 টাকা, উত্তোলন 20,000 এবং সমাপনী মূলধন এত টাকা হলে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ওকে, ভালো কথা। সবার আগে কি করব? সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব। কত? 20,000 যোগ 90,000 যোগ করলে 1,10,000। প্রারম্ভিক মূলধন কত? 80,000। তাইলে আমার কাজ হচ্ছে এই যে আমার যে সমাপনী মূলধনের যেই পাশ 1,10,000 টাকা, 1,10,000, এটা থেকে বাদ দিয়ে দিব আমি কত?
৮০,০০০ টাকা। ১,১০,০০০ টাকা থেকে ৮০,০০০ টাকা বাদ দিলে থাকে কত? ৩০,০০০ টাকা। কত থাকে? ৩০,০০০ টাকা। ৩০,০০০ টাকা যেহেতু পজিটিভ আসছে, তার মানে এটা আমার জন্য লাভ। তাহলে আমাদের লাভ কই? এই যে ঘ নম্বরে ৩০,০০০ টাকা, এটা আমাদের জন্য লাভ হয়েছে, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে? ৯৮ আর ৯৯ এর জন্য একটা উদ্দীপক পড়তে বলছে, তো একটু এটা উপরের দিকে উঠে রাখি। কি বলছে? জনাব জাহান নগদ ১০,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। মাস শেষে দেখা যায় তিনি ব্যবসায়ে নগদ ১৫০০ টাকা এবং ৫০০ টাকার পণ্য উত্তোলন করেছেন। বলেছে মাস শেষে জনাব জাহানের স্বত্বাধিকারের পরিমাণ কত? দেখো, স্বত্বাধিকার বা মালিকানা সত্ত্ব বের করার দুইটা সূত্র আছে। নাম্বার ১, এই সূত্র নাম্বার ১, সম্পদ বিয়োগ দায় সমান সমান মালিকানা সত্ত্ব বের হবে। এই কি বের হবে? মালিকানা সত্ত্ব বের হবে। আরেকটা সূত্র হচ্ছে, এই সূত্রটাই সবসময় আমরা ব্যবহার করব, আরেকটা সূত্র মালিকানা বের করার, সেটা হচ্ছে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এই প্রশ্নের ক্ষেত্রে, পার্টিকুলারলি এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা ১ নম্বর সূত্রটা ব্যবহার করতে পারবো না আমাদেরকে, কারণ আমাদের এই প্রশ্নে দায়ের পরিমাণ দেওয়া নেই। সম্পদ থেকে আমরা যে দায় বাদ দিব, দায় কি আছে? কোনো কিচ্ছু নাই, তাই না? তাহলে আমাকে এখানে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। মূলধনের সাথে আয় যোগ করতে হবে, ব্যয় আর উত্তোলন বাদ দিতে হবে। তাহলে আমার প্রতিষ্ঠানে মূলধন আছে কত? ১০,০০০। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এটা যে মূলধন আপনি কেমনে বুঝলেন? এমনি বুঝছি, এই যে এটা জনাব জাহান দিছে, মালিক যা দিবে সেটাই মূলধন। মালিক আমার ব্যবসায়ে যা কিছু দিবে সেটাই আমার জন্য মূলধন। তো মালিক দিছে কত? ১০,০০০ টাকা। তাহলে ১০,০০০ টাকা আমার জন্য মূলধন। ওকে, এরপরে কি করবো? মূলধন থেকে বাদ দিব, বছর শেষে সে কি করছে? ১৫০০ টাকার নগদ এবং ৫০০ টাকার পণ্য, মোট ২,০০০ টাকা সে উত্তোলন করছে। তাহলে ভাইয়া আয়ও নাই ব্যয়ও নাই, উত্তোলন আছে, এটা বাদ দিতে হয়, তাই না? এটা কি করতে হয়? বাদ দিতে হয়। তাহলে বাদ দিয়ে দিই ২,০০০ টাকা। ১০,০০০ থেকে ২,০০০ বাদ দিয়ে থাকবে কত? ৮,০০০ টাকা। তাহলে এই যে ৮,০০০ টাকা হচ্ছে তার স্বত্বাধিকারের পরিমাণ বা মালিকানা সত্ত্বের পরিমাণ। ওকে, এ বলছে মূলধন আনয়নের ফলে হিসাবে বৃদ্ধি পাবে। মূলধন আনলে আমার মালিকানা সত্ত্ব বাড়বে, সম্পদ বাড়বে। কেন? আমি জাবেদা করে বলি, জাবেদা করে হিসাব সমীকরণের ব্যাখ্যাটা সহজ। মূলধন দেওয়ার ফলে আমার নগদ টাকা বাড়ছে, নগদান হিসাব ডেবিট। মূলধন দেওয়ার ফলে আমার মূলধনের পরিমাণ বাড়ছে, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। বুঝা গেছে আমার কথা? আচ্ছা, তাহলে আমার কি বললো? যদি মূলধন বাড়ে তাহলে আবার আমার ওই দিক থেকে OE বা মালিকানা সত্ত্বের পরিমাণও বেড়ে যায়। তাহলে আমার একবার মালিকানা সত্ত্ব বাড়বে, একবার কি আমার তোমার সম্পত্তির পরিমাণ বাড়বে। আচ্ছা, এরপরে ৯৯ নম্বর প্রশ্নের পরে চলে যাব প্রশ্ন নাম্বার ১০০ নম্বর প্রশ্ন। আচ্ছা, কি বলা আছে? যে শ্রেণীর হিসাবগুলো একতরফা দাখিলা পদ্ধতিতে অন্তর্ভুক্ত বা সংরক্ষণ করা হয়, সংরক্ষণ করা হয় না কোনটা? এটা নিয়ে আমরা ৩-৪টা MCQ পড়ে আসছি। অন্তর্ভুক্ত করা হয় না, এটা নিয়ে কি আমরা ২-৩টা প্রশ্ন পড়ে আসছি, তাই না? আয় ব্যয় হিসাবটা অন্তর্ভুক্ত করা হয় না। ওকে, আয় ব্যয় হিসাব অন্তর্ভুক্ত করা হয় না, তাহলে দায় হিসাব তো অন্তর্ভুক্ত করা হয়, সম্পদ হিসাব তো অন্তর্ভুক্ত করা হয়। ১ আর ৩ কই আছে ভাইয়া? গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। এরপর আমরা চলে যাব হচ্ছে ১০১ নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার ১০১ বলছে একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাব সংরক্ষণ করা হয় না? একতরফা দাখিলা পদ্ধতিতে কোন হিসাব সংরক্ষণ করা হয় না? একই হিসাব বারবার আসে, তাই না? আয় ব্যয় হিসাব। আচ্ছা, একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়, সম্পত্তিবাচক হিসাবগুলোর হিসাব রাখা হয়, দায়বাচক হিসাবগুলোর হিসাব রাখা হয়। তারপরে এটা কি প্রাপ্ত পাঠ্য, এটা আয়বাচক হিসাব, এটার হিসাব রাখা হয় না। তাহলে ১ আর ২ হিসাব রাখা হয়। তাহলে ১ আর ২ কই আছে? ক নম্বরে। তাহলে আমাদের ১০২ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক। এরপর আমি চলে যাব ১০৩ ও ১০৪ নম্বর প্রশ্নের জন্য। কি বলা আছে? ১০৩ আর ৪-এর জন্য একটা উদ্দীপক পড়া লাগবে, আমরা একটা উদ্দীপক পড়বো ইনশাআল্লাহ। বলা আছে এ প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন ৮০,০০০, অতিরিক্ত মূলধন ২৫,০০০, উত্তোলন করেন ২০,০০০, বছর শেষে মোট দায় এত টাকা,
মোট সম্পদ এত টাকা। প্রথম প্রশ্ন 103 নম্বরে বলছে এ প্রতিষ্ঠানের সমাপনী মূলধন কত। সমাপনী মূলধন বের করার সূত্র হচ্ছে সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তাহলে সমাপনী সম্পদ কত টাকা দেওয়া আছে ভাইয়া? সমাপনী সম্পদ বছর শেষ মানেই সমাপনী কত? 1,55,000। তারপরে হচ্ছে আমার সমাপনী সম্পদের পরে সমাপনী দায় কত? 45,000। 45,000। তাইলে 1,55,000 মাইনাস 45,000 করলে কত আসে? 1,10,000 টাকা। কত আসে? 1,10,000। 1,10,000 কই আছে? এই তো কোথায় আছে? ঘ নম্বরে। আচ্ছা, এরপর বলছে লাভ বা ক্ষতি। লাভ বা ক্ষতি বের করার জন্য আমার সমাপনী মূলধন লাগে, তাই না? কত বের করছি? 1,10,000। তাইলে 1,10,000 সাথে যোগ করব কি? 1,10,000 সাথে আমি যোগ করব আমার উত্তোলনের পরিমাণ 20,000, তাই না? কারণ সমাপনী মূলধনের সাথে আমার উত্তোলন যোগ করতে হয়। তাহলে কত? 1,30,000 টাকা। ওকে, এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তাহলে প্রারম্ভিক মূলধন দেওয়া আছে 80,000, অতিরিক্ত মূলধন দেওয়া আছে 25,000, তার মানে 1,05,000 টাকা। তাহলে 1,30,000 টাকা থেকে যদি আমি 1,05,000 টাকা বাদ দেই তাহলে আমার থাকে কত? শুধু 25,000 টাকা। এবং যেহেতু অ্যামাউন্টটা পজিটিভ আসছে তার মানে এটা আমার জন্য লাভ, তাই না? তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ কত ভাইয়া? লাভ বা ক্ষতির পরিমাণ এখানে 25,000 টাকা। আচ্ছা, এরপরে দেখছি 104 এর পরে আর কিছু আছে। হ্যাঁ, 104 এর পরেও আছে আরো কয়েকটা এমসিকিউ। 104 এর পরে আমরা চলে যাব 105। 105 এর জন্য একটা উদ্দীপক পড়া দরকার। ওকে, দেখি কি বলা আছে ভাইয়া। বলা আছে যে লিয়াকত একজন ক্ষুদ্র ব্যবসায়ী 2015 সালের 1 জানুয়ারি তার ব্যবসায় নগদ 1 লক্ষ, আসবাবপত্র 40,000 ও ঋণ 10,000 টাকা তিনি ব্যবসায় শুরু করেন। উক্ত বছরে তিনি নগদ এত টাকা উত্তোলন এবং এত টাকার অতিরিক্ত মূলধন আনেন। 31 ডিসেম্বর তারিখে তার মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ হচ্ছে 2,10,000 টাকা। আচ্ছা, আমাদের 105 নম্বর প্রশ্ন বলেছে লিয়াকতের ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। ভাইয়া প্রারম্ভিক মূলধন এটা বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ কি কি আছে আমার ভাইয়া? প্রারম্ভিক সম্পদ আমার এখানে আছে 1, 2, 3, 4, 5, 1 লক্ষ টাকা। এরপরে কি আছে আমার? 40,000 টাকা। তাইলে আমার প্রারম্ভিক সম্পদ 1,40,000 টাকা। প্রারম্ভিক সম্পদ কত? প্রারম্ভিক সম্পদ 1,40,000 মাইনাস প্রারম্ভিক দায়। দায় শুধুমাত্র একটাই আছে, ঋণ 10,000 টাকা। তাহলে 1,40,000 থেকে যদি 1,10,000 শুধু 10,000 বাদ দেই তাহলে থাকে 1,30,000। 1,30,000 আছে এই যে 105-এর গ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। কত নাম্বারটা? গ নাম্বারটা আমাদের জন্য উত্তর। এরপরে আমরা চলে যাব 106 নম্বর প্রশ্ন। বলছে লাভের পরিমাণ বের করো। আমরা ভাইয়া প্রারম্ভিক মূলধন জানি 1,30,000, সমাপনী মূলধনের পরিমাণ জানি 2,10,000। আমরা কিন্তু এইখানে কই গেল 10,000 টাকার নিয়ে ব্যবসায়, আচ্ছা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত বছরে তিনি নগদ, এই খেয়াল করে, উক্ত বছরে তিনি নগদ 2,000 টাকা, নগদ 2,000 টাকা উত্তোলন করে 30,000 টাকার 20,000 টাকা উত্তোলন করেন আর 30,000 টাকার অতিরিক্ত মূলধন দেন, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে সমাপনী মূলধন 2,10,000, 1, 2, 3, 4, আর হচ্ছে আমার উত্তোলনের পরিমাণ 20,000। তাহলে যোগ করলে 2,30,000 টাকা। আচ্ছা, এরপরে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ 1,30,000 টাকা, এর পাশাপাশি আমার অতিরিক্ত মূলধনের পরিমাণও হচ্ছে 30,000 টাকা, তার মানে 1,60,000 টাকা। ওকে, তাইলে আমার কাজ হচ্ছে এইখানে, এই খেয়াল করো, আমার কাজ হচ্ছে এইখানে কি করা ভাইয়া? কাজ হচ্ছে এইখানে আমার 2,30,000 টাকা থেকে বাদ দিব 1,60,000 টাকা।
তাইলে এখানে 2,30,000 মাইনাস 1,60,000 কত আসে ভাইয়া? 70,000 টাকা। এই কত আসে? 70,000। তাইলে টাকাটা যেহেতু পজিটিভ আসছে তার মানে এটা লাভ, এবং এই যে দেখো 106 এর গ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। 106 এর গ নাম্বারটা হচ্ছে কি আমাদের জন্য উত্তর। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 107 নম্বর প্রশ্নটা এই পাশে আমাদের। ওকে, 107-এ কি বলছে আমরা একটু দেখি ভাইয়া। 107 নম্বর প্রশ্নে আমাদের এখানে বলেছে যে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ 60,000 টাকা, মোট দায় সম্পত্তির 4 ভাগের 1 ভাগ। মোট সম্পদ কত? মোট সম্পদ হচ্ছে 60,000। এই মোট সম্পদের 1 ভাগের 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি আমাদের জন্য, 4 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের জন্য দায়। তাহলে এটা 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, 4 15 60। তার মানে এই জায়গায় আসবে কত? আসবে হচ্ছে 15,000 টাকা। তার মানে আমি এখানে বলতে পারি আমার সম্পদ 60,000, দায় 15,000। কি চাইছে আমার কাছে? কারবারের স্বত্বাধিকারের পরিমাণ কত। আমি কিছুক্ষণ আগে একটা সূত্র বলছিলাম, তাই না? আমরা এখানে একটা সূত্র জানি, এ সমান সমান এল প্লাস ও ই, মানে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই সূত্রটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এ মাইনাস এল সমান সমান ও ই। তাহলে এই কত? সম্পদ, সম্পত্তির পরিমাণ দেওয়া আছে কত? 60,000 টাকা। দায়ের পরিমাণ বলছে দায় মোট সম্পত্তির 4 ভাগের 1 ভাগ। দায় মোট সম্পদের 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ কত? 15,000 টাকা। তাইলে আমি যদি সম্পদ থেকে দায় বাদ দেই, মানে 60,000 থেকে 15,000 টাকা বাদ দিব, তাহলে থাকবে কত? 45,000 টাকা। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কত? উত্তর হচ্ছে 45,000 টাকা। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যাব লাস্ট 2টা প্রশ্নের জন্য মেবি। আচ্ছা, এরপরে দেখো আমাদের 108 আর 9 এর জন্য একটা উদ্দীপক পড়া লাগবে। উদ্দীপকে কি বলছে? বলছে যে মিরাজ একজন ব্যবসায়ী 2013 সালের 1 জুন তারিখে, তারিখটা একটু খেয়াল রাখবো, 1 জুন তারিখে 20,000 টাকার পণ্যদ্রব্য, 20,000 টাকার পণ্যদ্রব্য, তারপরে বলছে এখানে 20 লাখ টাকার মূলধন বাবদ আনয়ন করেন। ভাই কি বলছে? বলছে 1 জুন তারিখে 20,000 টাকার পণ্যদ্রব্য এবং কত টাকা? 2 লক্ষ টাকা, হ্যাঁ 2 লক্ষ টাকা মূলধন বাবদ আনয়ন করেন। 2 জুন কি বলছে? 2 জুন নগদ মাল ক্রয় করেন কত টাকা? 30,000 টাকা। 5 জুন আসবাবপত্র ক্রয় করেন ফরাদ অ্যান্ড কোং হতে কত টাকা? 25,000 টাকা, এবং বাকিতে পণ্য ক্রয় 15,000 টাকা। সহজ একটা প্রশ্ন করছে, জিজ্ঞাসা করেছে 5 জুন, জিজ্ঞাসা করেছে 5 জুন তারিখে মিরাজ সাহেবের নগদ উদ্ধৃতের পরিমাণ কত। কয় তারিখে বলছে? 5 জুন তারিখে। 5 জুন মানে কি? যেই তারিখে সে হচ্ছে কি কিনছে? আসবাবপত্র ক্রয় করছে। যেই তারিখে হচ্ছে সে কি করছে ভাইয়া? সে হচ্ছে তোমার ওই 25,000 টাকার বাকিতে পণ্য ক্রয় করছে। সোজা কথা, একদম শেষের দিকে আর কি তার এই ব্যবসায়িক যে ঘটনা বা লেনদেনগুলো আছে, এটা শেষে তার নগদ লেনদেনটা কি, নগদ উদ্ধৃতের পরিমাণ কি। এই প্রশ্ন দেওয়ার লজিকটা আমি তোমাদেরকে বলি। এই যে দেখো, আসবাবপত্র ক্রয় করেন ফরাদ অ্যান্ড কোং হতে, ফরাদ অ্যান্ড কোং হতে আসবাবপত্র ক্রয় করেন। তারা মনে করছেন যে এই আসবাবপত্র ক্রয়টাকে আমরা মনে করে নিব এটা নগদে কিনছে। বাট ফিলোসফিটা হচ্ছে এটা, ফিলোসফিতে না, মানে নিয়মটা হচ্ছে এটা যে কোনো পণ্যদ্রব্য সম্পত্তি ক্রয় বিক্রয়ের সময় নগদ, ব্যাংক, বাকি, চেক কোনো কিছু উল্লেখ না থেকে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম বলা থাকে, তাহলে ধরেই নিতে হবে ওই লেনদেনটা বাকিতে হইছে। ধরেই নিতে হবে ওই লেনদেনটা কিভাবে হইছে? ওই লেনদেনটা বাকিতে হইছে। কিভাবে হইছে? বাকিতে হইছে। তার মানে এই লেনদেনটা বাকিতে হইছে। তাহলে নগদ উদ্ধৃতের পরিমাণ আমি বের করি। আমি 2 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছিলাম, তাই না? 1 2 3 4 5। তারপরে আমি কি করছি ভাইয়া? আমি নগদে মাল ক্রয় করছি 30,000 টাকার। তাহলে 30,000 টাকা বাদ দিয়ে দিব। এরপরে আসবাবপত্র কিনছি, এটা তো বাকিতে কিনছি, এটা বাদ দেওয়ার কিছু নাই। 25,000 টাকার পণ্যদ্রব্য কিনছি কিভাবে? আচ্ছা, আসবাবপত্র ক্রয় হতে 25,000 টাকা, ওকে, এটা আসবাবপত্র, বাকিতে এটা আসবে না, বাকিতে পণ্য ক্রয় এটাও আসবে না। তাইলে 2 লাখ টাকা থেকে 30,000 বাদ দিলে 1,70,000 টাকা।
তাহলে নগদ উদ্ধৃত্ত কত? নগদ উদ্ধৃত্ত 1,70,000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে? জনাব মিরাজ ব্যবসায়ে কত টাকা অন্য প্রতিষ্ঠানের নিকট দেনা রয়েছেন। ভাইয়া দেনা মানে হচ্ছে পাওনাদার। দেনা মানে কি? দেনা মানে হচ্ছে পাওনাদার। অর্থাৎ মিরাজের কাছে মানুষে কয় টাকা পায়, এই মিরাজের কাছে মানুষে কত টাকা পায়, আমার কাছে কি ওই জিনিসটা জানতে চাইছে। মিরাজের কাছে মানুষজন কয় টাকা পায় এটা জানতে চাইছে। ভাই মিরাজ বাকিতে ঘটনা ঘটাইছেই কয়টা? 2টা। 25,000 টাকার আসবাবপত্র কিনছে, 15,000 টাকার পণ্য বাকিতে কিনছে। শয়তান বেটা, ওর কাছে 2 লাখ টাকা পয়সা থাকতেও ও বাকিতে পণ্য কিনতে গেছে। তাহলে যোগ করে দাও, 25,000 আর 15,000 যোগ করে কত? 25 আর 5 30 আর 10 40,000 টাকা। তাহলে উত্তর কত? 109 এর উত্তর হচ্ছে গ নাম্বারটা 40,000 টাকা, তাই না? আচ্ছা, আমাদের এই টাইপে কি আর কোনো এমসিকিউ আছে? খুব সম্ভবত নাই। না, এই টাইপে আমাদের কোনো এমসিকিউ নাই। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায়ের টাইপ 1 নিয়ে আলোচনা শুরু করব। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমরা আমাদের আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।